নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আপনারা প্রত্যেকেই জানেন আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে আপনার যে কোনো রকম শারীরিক সমস্যারই সমাধান রয়েছে। যত পুরনো শারীরিক সমস্যাই হোক না কেন কিংবা যত নতুনই হোক না কেন, হয়তো এরকম অনেক শারীরিক সমস্যা আমার আপনার প্রত্যেকের মধ্যেই রয়েছে যে অনেক ডাক্তার দেখিয়েও আমরা কিন্তু সেই শারীরিক সমস্যার সমাধান আজ পর্যন্ত করে উঠতে পারছি না। অনেক এরকম ক্রনিক ডিজিজও রয়েছে যার জন্য হয়তো আপনারা লাখো লাখো টাকা খরচা করেছেন, লাখো লাখো মেডিসিনও সেবন করেছেন, কিন্তু আলটিমেটলি নেটফল জিরো। আর এখানেই কিন্তু সাফল্যতা এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই তারা কিন্তু অত্যন্ত অ্যাওয়ারনেসমূলকই প্রোগ্রাম করছেন, কারণ যে প্রোগ্রামের মধ্যে দিয়ে, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা প্রত্যেকেই সচেতন হতে পারেন যে কিভাবে আমরা আয়ুর্বেদকে ভালোবেসে, আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদ পদ্ধতিকে নিজের জীবনের অঙ্গাঙ্গিকভাবে যুক্ত করেই আমরা আরেকটু সুন্দর জীবনযাপন করতে পারবো। এবং আজকে দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা একটা সিজন চেঞ্জের মধ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছি, এবং তার মধ্যে কিন্তু সব থেকে বেশি পরিমাণে যে সমস্যাটা দেখা দিতে পারছে সেটা হচ্ছে জিইআরডির মতন সমস্যা। খুব জটিল নাম মনে হচ্ছে, একদমই নয়, এটি একটি পেটের সমস্যা। এখন কিন্তু ভীষণ এটা একটা আম সমস্যা হয়ে গিয়েছে আমার আপনার। সিজন চেঞ্জ হোক কিংবা খাওয়া দাওয়ার ইররেগুলারিটি, প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু পেটের সমস্যা আমাদের লেগেই রয়েছে। কেন এই ধরনের সমস্যা হচ্ছে এবং এই সমস্যা থেকে আমাদের মুক্তির কি কি উপায় রয়েছে, যিনি আমাদের খুব সুন্দরভাবে এই সকল বিষয়গুলো পর্যবেক্ষণের মধ্যে দিয়ে তুলে ধরেন, তিনি হচ্ছেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। আপনারা প্রত্যেকেই জানেন ম্যাম যখনই টেলিভিশন পর্দার সামনে আসে তখনই কিন্তু অ্যাওয়ারনেসমূলক এই প্রোগ্রাম করে থাকেন। অত্যন্ত ব্যস্ততার মধ্যেও কিন্তু তিনি কখনোই লাইভে আসতে ভোলেন না, এবং আজকেও কিন্তু তিনি উপস্থিত রয়েছেন শুধুমাত্র আপনাদের জন্য, কারণ ম্যাম প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনারা যাতে আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে পাশে নিয়ে আগামী জীবনটা খুব সুন্দরভাবে উপভোগ করুন। কারণ দেখুন, আমি আপনি প্রত্যেকেরই কিন্তু একটা স্বচ্ছ সুন্দর জীবনযাপনের অধিকার রয়েছে, এবং সেই অধিকার বোধের মধ্যে যখন শারীরিক অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় তখন কিন্তু আমরা একদমই চাই না যে দিনের পর দিন আমরা সেই শারীরিক অসুস্থতা বহন করে চলি, কিন্তু তার জন্য আমরা ডিটোরিয়েট হয়ে যাই, এবং যাতে আমরা এই ধরনের কোনো রকম সমস্যার মধ্যে না পড়ি তার জন্যই কিন্তু ম্যাম প্রত্যেকটা মুহূর্তে লাইভ অনুষ্ঠানে আসছেন। বহু ব্যস্ততার মধ্যেও কিন্তু আসছেন যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে নিজেদের জীবনটা একটু সুন্দর করে এগিয়ে যেতে পারেন। চলুন আজকেও আমরা আরও একবার স্বাগত জানিয়ে নেব এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম অনেক স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে আমরা রীতিমতো একটা সিজন চেঞ্জের মধ্যে ঢুকে পড়েছি, তো তার জন্য শুধুমাত্র কি আমরা বলতে পারি যে একটা পেটের সমস্যা হচ্ছে, নইলে কিন্তু এই সমস্যাটা একটা খুব নর্মাল ডেলি রুটিনের মধ্যেই পড়ে গিয়েছে, মানে আমরা কিছু খেলেই ডাইজেস্ট করতে পারছি না। সে 8 থেকে 80 প্রত্যেকের মধ্যেই কিন্তু এই পেটের সমস্যা কিংবা জিইআরডির মতন সমস্যা দেখতে পাচ্ছি। তো এই সমস্যাটা বিস্তারিত যদি একটু দর্শকদের সামনে তুলে ধরেন আজকে। দেখুন, জিআরডি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ, মানে এই পুরোটা নামের মধ্যেই একটা কিন্তু আপনার একটা সিমটমস কিন্তু অলরেডি এই নামটার মধ্যেই রয়েছে, যেটা হচ্ছে রিফ্লাক্স। মানে আমরা যে খাওয়া দাওয়া করছি সেই খাওয়া দাওয়াটা আমাদের লিভারের মাধ্যমে সেটা আমাদের সবকটা অর্গানের মধ্যে যাচ্ছে, বা আমাদের সারা শরীরের মধ্যে যে ছড়িয়ে পড়ছে আমাদের নিউট্রিশনটা, সেটা যদি আপনার সঠিকভাবে যদি আপনার সারা শরীরে না ছড়াতে পারে, যদি রিফ্লাক্স মানে উল্টো দিকে আবার পেছন দিকে যদি খাবারটা আপনার চলে আসে, তাহলে কিন্তু সেটা আপনার যেরকম আপনার পেটের সমস্যা করবে, তার পাশাপাশি আপনার শরীরের মধ্যে খাবারটা আপনার নিউট্রিশনটা লাগবে না, অনেক ধরনের সমস্যা কিন্তু এই জিআরডির মধ্যে দেখা দেয়। জিআরডি খুব কমন, খুব নর্মাল, অনেকের মধ্যে আমরা এই সমস্যাটি দেখতে পাই। বেসিক্যালি মিডল এজের যে মহিলা বা পুরুষ রয়েছেন তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা দেয়, বাচ্চাদের মধ্যে খুব বেশি আমরা দেখি না। কিন্তু জিআরডি হলে এরকম নয় যে তার কোনো চিকিৎসা নেই বা তার কোনো ধরনের কোনো সুরাহার জায়গা নেই, সারা জীবন মেডিসিন খেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। অবশ্যই তার ট্রিটমেন্ট রয়েছে, আস্তে আস্তে একটু একটু করে সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আমাদের প্রথম কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার জন্য জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা বলবেন। আমার বয়স 29 বছর। আমার শারীরিক সমস্যা হচ্ছে আমার মুখটা টক হয়ে থাকে, অম্বল হয়, অ্যাসিডিটি হয়,
এটা কতদিন ধরে হচ্ছে আপনার? বাইরে মানে বিয়ে বাড়িতে কিছু খেলে, রিচ কিছু খেলে ওই 4-5 মাস ধরে হচ্ছে। আচ্ছা, মানে এর জন্য কি আপনি কোনো আগে ডাক্তার কনসাল্ট করেছেন? না 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 না। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনার এই যে সমস্যাটা আপনি বললেন যে আপনার মুখটা টক হয়ে থাকছে, মানে আপনার কিন্তু অ্যাসিডিটির সমস্যা হচ্ছে, ঠিক আছে? হাইপার অ্যাসিডিটির আপনার মধ্যে সমস্যা রয়েছে। এই অ্যাসিডিটির জন্যই কিন্তু আপনার মুখটা একটুখানি টক হয়ে থাকছে, আপনার খাবার সঠিকভাবে হজম হচ্ছে না। তো এর জন্য আমি আপনাকে বলবো যে আপনি সারাদিন মোটামুটি 3 লিটারের মতো জল খান, কিন্তু সেটা চেষ্টা করবেন ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। তাহলে সেটা আপনার পেটের জন্য ভালো, আপনার খাবার হজম হবে তাড়াতাড়ি। খাবার খাওয়ার সময় আপনি চিবিয়ে খাবার খাবেন। বলা আছে যে আমাদের 32টা দাঁত রয়েছে, তার জন্য 32 বার চিবিয়ে খেতে হয়। 32 বার না হোক, অ্যাটলিস্ট ভালো করে আপনি চিবিয়ে খাবারটা খাবেন। বারে বারে খান, অল্প অল্প করে খাবার খাবেন। পেট খালি আপনি একদমই রাখবেন না, কারণ আমাদের পেটের মধ্যে অ্যাসিড আর অ্যালকালাইন দুটোই কিন্তু উৎপন্ন হচ্ছে। এবার যদি অ্যাসিডের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই অ্যাসিডটা আপনার বাদবাকি অর্গানগুলোকে নষ্ট করে দেবে। তার জন্য অনেকক্ষণ খালি পেটে থাকবেন না, বারে বারে খাবেন, অল্প অল্প করে খাবেন, গরম জল খাবেন। দুপুরে আর রাতে, মানে আফটার লাঞ্চ আর আফটার ডিনার, আপনি 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল, তার মধ্যে একটু বিট নুন দিয়ে খাবেন। তাহলে আপনার এই মুখ টক হয়ে যাওয়ার সমস্যাটা অনেকটা কমে যাবে। এগুলোর মধ্যে একটু থাকুন, এটা একটু করুন। তারপরে যদি মনে হয় যে না, আমার সমস্যার সমাধান ঠিকঠাক হলো না, তারপর তো আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, একটু ফোন করে যোগাযোগ করবেন। যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি আছে, সেখানে এসে দেখা করতে পারেন, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম আর কি, তো সেই আলোচনা দিয়ে একটু বলতে চাইছি যে এই ধরনের পেটের সমস্যা এক্স্যাক্টলি মানে কি কোনো রকম খাবারের থেকে আমরা মানে হয়ে থাকে, কিংবা নাকি আদার্স কোনো রিজনে ওই ধরনের পেটের সমস্যা হতে পারে? খাবার তো অবশ্যই মেইন একটা রোল তার রয়েছে। আমরা বারে বারেই একটা কথা বলি যে বাইরের খাওয়া দাওয়া কম করার জন্য, বা বাড়িতেও তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম এগুলো একটু কম করার জন্য একটু এখন দেখুন, হঠাৎ করে সিজনটা এখন চেঞ্জ হচ্ছে। মার্চ মাসে প্রচন্ড গরম রয়েছে, তারপর তো আরো গরম বাড়বে। গরমের সময় ওয়াটারবর্ন ডিজিজ বা পেটের অনেক ধরনের সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয়। তো এই রোগগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আপনার খাওয়া দাওয়ার মধ্যে একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে যদি বাইরে খেতেই হয়, যে আপনার এছাড়া কোনো উপায় নেই, বাইরে খাওয়া দাওয়া আপনাকে করতে হবে, আপনি খান। চেষ্টা করবেন সেখানে হেলদি ডায়েট চুজ করার। ধরুন আপনার সেখানে খুব তেল ঝাল মশলা দেওয়া খাবারও রয়েছে, আবার সেদ্ধ রকম খাবারও রয়েছে। চেষ্টা করুন সেই সেদ্ধ খাবারটা আপনার চুজ করার জন্য। আর জল, বারে বারে আমি একটাই কথা বলি, পেটের যে কোনো সমস্যা যাদেরই রয়েছে, জলটা ফুটিয়ে খান। যত ভালোই জল আপনার আসুক, বাড়িতে জলটা ফুটিয়ে খান। বাইরে যদি জল খেতে হয়, আপনি সেটা তাহলে ওই রাস্তার ধারে একটু দোকান থেকে জগের থেকে জল খেয়ে নিলাম, বোতল থেকে জল খেলাম, সেটা করবেন না। বাড়ি থেকে জল আপনি ক্যারি করুন, বা আপনি সিল করা বোতল আপনি নিয়ে একটা কিনে নিন, সেই জলটা আপনি খান। সেটাও কিন্তু আপনার জন্য প্রয়োজন রয়েছে। একদমই তাই। খাবারের তালিকা এবং খাদ্য প্রক্রিয়া আমাদের কিন্তু ভীষণ উপযোগী শরীরের পক্ষে, কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা সময় খেয়াল রাখা উচিত আমরা কোন ধরনের খাদ্য খাবার খাচ্ছি, এবং কোন ধরনের খাদ্য খাবার আমাদের শরীরকে এক্সাক্ট করছে, এবং কোন ধরনের খাদ্য খাবার আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, এবং কোন ধরনের খাবার কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই উপকারী নয়। এবং যে অনেক অনেক সময় এরকমও হয়েছে যে আমরা হয়তো ভীষণ তেল ঝাঁসলা মশলা জাতীয় খাবার খেয়ে ফেলছি, এবং সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই উপযোগী হচ্ছে না। তা আপনার শরীরের জন্য কোনটা উপদেয়, কোনটা আপনার শরীরের পক্ষে প্রযোজ্য, একটু বেছে নিয়ে যদি আপনার এই লাইফস্টাইলটা লিড করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি শুক্লা দত্ত বলছি। আমার মেয়ের একটু সমস্যার জন্য কথা বলছি। আচ্ছা ম্যাডাম, মেয়ের নামটা বলবেন এবং কি সমস্যা রয়েছে সেটা একটু জানাবেন। হ্যাঁ, মেয়ের নাম ডরোথি দত্ত, বয়স 33 বছর। ও কনসেপ্ট করেছে, হ্যাঁ, এখন 7 উইক। এখন কি অফিসে গাড়িতে যাতায়াত করে, লাক্সারি বাসে, এই যাওয়াটা ঠিক? আচ্ছা, আপনার মেয়ে যে কনসিভ করেছে এটা কতদিন হয়েছে? 7 উইক, মানে 2 মাসের কাছাকাছি। 2 মাস মাত্র হয়েছে। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। ওর যে বেবি কনসিভ যে হয়েছিল, তো তখন সেটা বেবিটা সিজার না নর্মাল ডেলিভারি, কোনটা? এই তো মানে
কি আপনি কি বুঝতে পারলাম না, হচ্ছে কি বললেন আচ্ছা, ম্যাডাম? এখন মানে ওনার প্রেগন্যান্সি পিরিয়ডে উনি রয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রেগনেন্সি পিরিয়ড। আচ্ছা, সেটা কতদিন হয়েছে? 7 মিনিট, মানে 2 মাসের কাছাকাছি। 2 মাস রয়েছে। আর আপনি বলছেন যে উনি এখন মানে কাজকর্ম করছেন, যাতায়াত হ্যাঁ, করছেন, সেটা ওয়ার্কিং উচিত লেডি তো, হ্যাঁ। ছুটি কোনো ব্যাপার নেই। রাতে যায় অফিসে, কিন্তু সেটা কি কঠিন? একদম ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই। যদি উনার কোনো হাই রিস্ক প্রেগনেন্সি না থাকে, যে প্রেগনেন্সির মধ্যে কোনো ধরনের কমপ্লিকেশন রয়েছে, তাহলে আমি বলবো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এখন যদি চলাফেরা উনি না করে, তাহলে কিন্তু বেবিরও কিন্তু মুভমেন্ট ঠিকঠাক হবে না, ডেভেলপমেন্ট হবে না। এইটা নিয়ে কোনো চিন্তা নেই। যারা ওয়ার্কিং ওমেন রয়েছেন, কাজ তো করতেই হবে। 2 মান্থস ইজ নাথিং, মানে 2 মাস এই সময়টাতে একদম একটা অঙ্কুর মটর দানার মতো তার ভ্রূণটা এখন রয়েছে, ঠিক আছে? এখন সম্পূর্ণ ডেভেলপমেন্ট তার কিছুই হয়নি। এখন উনি কাজকর্ম করতে পারবে, তবে একটুখানি সাবধানে কাজকর্ম করতে হবে। ওনাকে যদি অফিস যাতায়াত, মানে অফিসে গাড়ি চলাফেরার কথা বলছেন? হ্যাঁ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সবকিছু করতে পারবে। দেখুন, প্রেগনেন্সিটা তো কোনো রোগ নয় যে ঘরের মধ্যে বসে থাকবে, বিছানায় শুয়ে থাকবে, এরকম তো কোনো ব্যাপার নয়। আপনার ভেতরে একটা নতুন একটা প্রাণ সেটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। তো এখন যদি উনি কাজকর্ম করছেন, যাতায়াত করছেন, ট্রাভেল করছেন, করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি ওনার কোনো হাই রিস্ক প্রেগনেন্সি না থাকে, যে কোনো কমপ্লিকেশন রয়েছে প্রেগনেন্সির মধ্যে, যদি না থাকে, তাহলে এটা খুব নর্মাল, করতে পারবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। শুধু একটু সাবধানতা ওনাকে অবলম্বন করতে হবে, ব্যাস। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদের আশেপাশে এমন অনেক মানুষজন রয়েছেন যারা হয়তো বহুদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন এবং তারা কিন্তু এখন চাইছেন আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেদের জীবনটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে। তাদের জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। এই হেল্পলাইন নাম্বারে ফোন করা মানেই কিন্তু আপনারা প্রত্যেকেই এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের পরিবারের সদস্য, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নম্বরে। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু বিভিন্ন ক্লিনিকে দৌড়ে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে একটু সুন্দর জীবনযাপন করতেই পারেন। ম্যাম, আমরা যে আলোচনায় ছিলাম আর কি পেটের সমস্যা, তো এই ধরনের সমস্যার কি কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদের জানান। ট্রিটমেন্ট তো অবশ্যই রয়েছে। দেখুন, আমি বারবার প্রত্যেকটা প্রোগ্রামে একটাই কথা বলি যে আপনার পেটের যে কোনো রকম সমস্যা হোক, সেটা কিন্তু একমাত্র যদি সারতে পারে, সেটা কিন্তু আয়ুর্বেদের হাত ধরেই সারতে পারে। আর সেটা যদি আপনার এনবিপির হাত ধরে আপনারা সারাতে চান, বেশি সময় আপনার হয়তো লাগবে না। দেখুন, অনেকেরই পেটের সমস্যা অনেক দিন ধরে রয়েছে, 10 বছর, 20 বছর, 30 বছর ধরে রয়েছে। আস্তে আস্তে না এই পেটের সমস্যা থেকে একটা সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসে, স্পেশালি যাদের আইবিএস এর সমস্যা রয়েছে, আইবিএস বা আইবিডির সমস্যা যাদের রয়েছে, সেখানে কিন্তু অনেকেরই পেটের সমস্যার পরে কিন্তু সেটা একটা সাইকোলজিক্যাল প্রবলেমের দিকে চলে আসে। পরবর্তী সময় আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, উনি একদম লাস্টে আপনাকে লিখে দেন যে কনসাল্ট উইথ এনি সাইকিয়াট্রিস্ট। উনি ভাবছেন যে এটা আপনার মানসিক সমস্যা। তো এতটাই আপনার লাইফস্টাইলটাকে হ্যাম্পার করে দিচ্ছে, বা আপনার ডে টু ডে যে আপনার সাইকেলটা রয়েছে তাকে এতটাই হ্যাম্পার করে দিচ্ছে যে আপনার শেষমেশ একটা হয়তো সাইকিয়াট্রিস্টকে দেখাতে হচ্ছে, কোনো সাইকোলজিস্টের সাথে আপনাকে কনসাল্ট করতে হচ্ছে। তো এত দূর অবধি যাতে আপনার সমস্যাটা না গড়িয়ে যায়, একদম প্রথম থেকে, ইনিশিয়াল থেকে তার চিকিৎসাটা শুরু করুন। এরকম নয় যে পেটের যে কোনো সমস্যা হচ্ছে তাই বলে সকালবেলা আপনি উঠে গ্যাসের ওষুধ খাবেন। নো, দিস ইজ নট দ্য সলিউশন। গ্যাসের ওষুধ খেলেই কোনো সব পেটের সমস্যার সমাধান হবে না। আপনার যদি গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে, যে আপনার পেটের মধ্যে অতিরিক্ত গ্যাস ফর্মেশন হয়ে যাচ্ছে, আপনার তার জন্য ব্লোটিং ফিল হচ্ছে, যে আপনার পেটটা ফেপে থাকে, বা আপনার বারে বারে আপনার ঢেকুর হচ্ছে বা উইন্ড পাস হচ্ছে, তখন আপনি গ্যাসের ওষুধ খান, সেটা আপনাকে রিলিফ দেবে। কিন্তু আপনার যদি অ্যাসিডিটির সমস্যা হয়, আইবিএস হচ্ছে, আইবিডি হচ্ছে, জিআরডি সমস্যা হচ্ছে, সেখানে গ্যাসের ওষুধের কোনো রোল নেই। সেটা হচ্ছে আপনাদের একটা মানসিক সান্ত্বনার জন্য একটা মেডিসিন দিয়ে দাও, যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওষুধটা খেয়ে নেবেন। আলটিমেটলি তার কিন্তু কোনো রেজাল্ট নেই। প্রচুর মেডিসিন এখন এরকম কিন্তু ব্যান হয়ে গেছে, হুদ থেকে মেডিসিনগুলো আসছে, হুই আবার সেগুলোকে ব্যান করে দিচ্ছে। তো যখন একটা মেডিসিন ব্যান হয়ে যাচ্ছে, তাহলে ভাবুন সেই মেডিসিনটা আপনার শরীরের মধ্যে কতটা খারাপ প্রভাব ফেলেছে বা ফেলছে।
তো এই কনসেপ্টটাকে মাথা থেকে বার করুন যে আমার যে কোনো পেটের সমস্যা আছে মানে সকালে উঠে একটা গ্যাসের ওষুধ খেতে হবে, সেই কনসেপ্টটাকে বাদ দিন। সমস্যাটা কোথায় সেটা বোঝার চেষ্টা করুন, কি সেই সমস্যা, তার থেকে কিভাবে আপনি নিস্তার পাবেন সেই মূলে গিয়ে তার চিকিৎসাটা করুন। আর এনবিপি বা আয়ুর্বেদ সেই মূলে গিয়েই কিন্তু চিকিৎসাটা করে, সিমটমসের চিকিৎসা করে কোনো লাভ নেই। যেখানে গোড়ায় গলদ সেখানে গিয়ে আপনাকে ঠিক করতে হবে। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি ভাড়া বলছি বাগনান থেকে। কোথা থেকে বলছেন? বাগনান। বাগনান থেকে বলছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। বলুন। পেটের সমস্যা হচ্ছে, প্রচন্ড গ্যাস হয়, হ্যাঁ, আর এই জন্য মানে পেটে ব্যথা হয়। তো সেভাবে আমার মানে দেখাচ্ছে ট্রিটমেন্ট। আচ্ছা, বলছি আপনার বয়সটা একটু কত বলবেন? হ্যালো, আপনার বয়সটা একটু বলবেন? বয়সটা 27 বছর। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিন ধরে সমস্যাটা? বছর 1.5 হয়ে গেল। বছর দেড়েকের সমস্যা। শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনার যে বললেন যে আপনার গ্যাসের সমস্যা রয়েছে, পেটে ব্যথা হয়, পেটে ব্যথাটা হয় না একদম বুকের মাঝখানটায় ব্যথা হয়, কোথায় ব্যথা হয়? এটা হয় এবং রোদে দিয়ে মাথায় টিপটি করে। আচ্ছা, আর আপনার প্রত্যেকদিন আপনার স্টুলটা ক্লিয়ার হয়, পেট পরিষ্কার হয় আপনার? এর মায়ের সাথে মাঝে মাঝে হয়। আচ্ছা, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনার প্রত্যেক দিন যাতে আপনার স্টুলটা ক্লিয়ার হয়, যাতে আপনার পেট পরিষ্কার হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর বাইরে খাওয়া দাওয়া করেন আপনি? না, সেভাবে করা হয় না। বেশ, খুব ভালো। যদি বাইরে খাওয়া দাওয়া না করছেন একটা আপনার জন্য প্লাস পয়েন্ট, কিন্তু বাড়িতেও যে খাওয়া দাওয়া করবেন তার মধ্যেও কিন্তু একটু তেল ঝাল মশলাটা একটু কম হবে বা মাছ মাংস ডিমটা একটু কম হবে। আমি একদমই খেতে বারণ করব না যে আপনি ছোবেন না, হাত দেবেন না, নো, আপনি খান, কিন্তু সেটা একটু আপনার কম খাবেন, যাতে এরকম না হয় যে আজকে মাছ কালকে মাংস পরশু ডিম আবার মাছ মাংস ডিম, এরকম যাতে না হয়। সপ্তাহে একদিন আপনি খেতেই পারেন, কিন্তু সেটা খুব গ্রেভি দেওয়া বা খুব ভাজা এরকম আপনি খাবেন না। হালকা করে রান্না হবে সেটা আপনি খাবেন। আর আপনার দেখুন শুধু গ্যাস্ট্রাইটিসের প্রবলেম নয়, তার সাথে আপনার পেটে ব্যথাও হচ্ছে, মানে মারাত্মক আকারে হচ্ছে। আপনি বলছেন যে সেটা আপনার হয়তো তারপর মাথা ঘোরানোর মতো অবস্থায় চলে যাচ্ছে। আপনাকেও বলবো সারাদিন যে জলটা খাচ্ছেন একটু ঈষদুষ্ণ গরম জল খান। 3 লিটারের মতো জল খাবেন, সেটা গরম জল খাবেন। আর রাত্রিবেলা দুপুরবেলা মানে লাঞ্চ আর ডিনারের পর একটু গরম জলের মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে খাবেন, তাহলে পেটে ব্যথার সমস্যাটা আপনার হবে না। প্রত্যেক দিন আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন, একটু যোগা প্রাণায়াম, একটু এক্সারসাইজ করা বা খেলাধুলা করা, যেটা আপনি করতে চান বা করতে পারেন সেটা আপনি একটু করবেন। ফিজিক্যাল অ্যাক্টিভিটির খুব প্রয়োজন রয়েছে। বয়স আপনার এখন খুবই কম, মাত্র 27 বছর বয়স। আরো অনেক খাওয়া দাওয়া করতে হবে, অনেক ঘোরাফেরা করতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেকটা লাইফ বাকি আছে। নিজেকে এখন থেকেই একটু আপনি গুছিয়ে রাখুন, এই জিনিসগুলো করা আপনি শুরু করুন। তারপরে যদি আপনার মনে হয় যে না আমার তো ঠিক তাও সমস্যার সমাধান হলো না, পেটটা ব্যথা থেকেই যাচ্ছে, বাগনান থেকে ফোন করছেন, মেচেদায় আমাদের চেম্বার রয়েছে, মাসে 2বার করে চেম্বার হয়, আপনি চাইলে সেই চেম্বারে এসেও দেখা করতে পারেন। ঠিক আছে? ওকে ম্যাম। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতেই আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট করে থাকেন, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো শারীরিক সমস্যার রুটটা জানা কিন্তু ভীষণ প্রয়োজন, এবং তার জন্যই কিন্তু এনবিপি নানি ও অভিজ্ঞ চিকিৎসকরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যাতে আপনারাও একটু আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা এগিয়ে যেতে পারেন। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্ডসটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুরে, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি নানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, বাড়ি থেকে বলছি না। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বালি। বালি থেকে। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার মায়ের সম্পর্কে জানবো। একটু থাইরয়েডের সমস্যা আছে আমার মায়ের, আচ্ছা। গলা ফুলে যায়। ও, আপনার মায়ের বয়স কত একটু বলবেন ম্যাডাম? 45। 45। আচ্ছা, এই থাইরয়েডের সমস্যা আপনার মায়ের কত দিনের? 4 বছর ধরে। 4 বছর ধরে। আচ্ছা, এর জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? ট্রিটমেন্ট তো চলছে, কিন্তু তাতেও কিছু লাভ হচ্ছে না। আচ্ছা শুনুন ম্যাম, বলছি। আয়ুর্বেদিক পরামর্শ নেই। বুঝতে পেরেছি, শুনুন।
আচ্ছা, আপনার মায়ের থাইরয়েড যে রয়েছে 4 বছর ধরে, তারপর থেকে কি গলাটা ফুলছে? হ্যাঁ হ্যাঁ। তো গলাটা যে ফুলছে তার জন্য কোনো চিকিৎসা কিছু করিয়েছেন বা কোনো ডাক্তারকে দেখিয়েছেন কি? না, ডাক্তার বলছে না থাইরয়েড থেকে হচ্ছে। সেটা ঠিক আছে, থাইরয়েড থেকে অনেকেরই গলা ফোলে, বাট দ্যাট ইজ নট নর্মাল। কারণ অনেকেরই থাইরয়েড রয়েছে কিন্তু প্রত্যেকের কিন্তু গলা ফোলে না। যদি ওনার গলাটা ফুলে যাচ্ছে তাহলে কিন্তু থাইরয়েড যে গ্ল্যান্ড, থাইরয়েড তো আমাদের একটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছে। থাইরয়েডের যে গ্ল্যান্ডটা বাটারফ্লাইয়ের মতো, প্রজাপতির মতো, সেটা আমাদের গলার এই জায়গায় থাকে। সেটা ফুলে যাচ্ছে মানে কিন্তু সেখানে ইনফ্লামেশন হচ্ছে। ইনফ্লামেশন হওয়া মানে সেখানে কিন্তু কোনো না কোনো ওনার একটা ঘা বা একটা ক্ষত সৃষ্টি হয়েছে, একটা ইনফেকশন হচ্ছে। মোদ্দা কথা একটা ইনফেকশন হচ্ছে। তো ফুলে যাওয়াটা কিন্তু ভালো ব্যাপার একদমই নয়। যদি অনেকটা ফুলে গিয়ে থাকে তাহলে আমি বলবো যে একটা ওনার গলার ইউএসজি করান, ঠিক আছে? আল্ট্রাসাউন্ড গলারও হয়, একটা আল্ট্রাসাউন্ড করান গলার, তাহলে সেটা যে ওনার গ্ল্যান্ডটা, থাইরয়েড গ্ল্যান্ডটা, সেটা ফুলে আছে কিনা বা কেন ফুলে আছে, কোনো লিম্ফ নোডস এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা সেটা কিন্তু জানা যাবে। আর থাইরয়েড ছাড়াও আরেকটি সমস্যা রয়েছে যেটাকে আমরা গয়টার বলে থাকি, গলগণ্ড আমরা যেটাকে বলে থাকি, সেটাও যদি হয় তাহলেও কিন্তু ওনার গলাটা হয়তো এখান থেকে ফোলা শুরু হবে, তারপর গোটা গলাটাই কিন্তু ওনার সোয়েলিং হয়ে যাবে, ফুলে যাবে। তো এবার সেটা দেখারও প্রয়োজন রয়েছে। সবচেয়ে সেফ সাইড যেটা হবে, আপনি আপনার মায়ের একটা ইউএসজি অফ থ্রোট বা নেক সেটা আপনি একটু করিয়ে নিন, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে ওনার থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে আছে নাকি কোনো লিম্ফ নোড ফুলে আছে সেটা বোঝা যাবে, ঠিক আছে? আর একটুখানি থাইরয়েডের মেডিসিন এখন আপাতত যা চলছে সেটা চলুক। আপনি যদি মনে করেন যে না এটা নিয়ে আপনি আমাদের কাছে ট্রিটমেন্ট করাতে চাইছেন, সেটা আপনার থাইরয়েড নিয়ে হোক বা থাইরয়েডের গ্ল্যান্ড যদি সোয়েলিং হচ্ছে তারই হোক, একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। বাড়ি থেকে আপনি ফোন করছেন, আমার মনে হয় বেলুর চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। তো প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের বেলুরে চেম্বার হয়। একটু আপনি ফোনটা করে জেনে নিন যে কোথায় কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। সেখানে এসে একটু আপনার মাকে নিয়ে আসবেন অবশ্যই, সাথে রিপোর্টটা হয়ে গেলে রিপোর্টটা নিয়ে আসবেন। এখন যা প্রেসক্রিপশন ওনার চলছে মেডিসিন সেটা একটু সাথে নিয়ে আসবেন। চিন্তার কোনো কারণ নেই, ভয় একদমই পাবেন না। থাইরয়েড কমানোর হলে সেটাও সম্ভব, বা ওনার গ্ল্যান্ড যদি সোয়েলিং ফুলে থাকে সেটাও কমে যাবে, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনারা অভিজ্ঞ ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন। হলদিয়াতে ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতেও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন আবারও কিন্তু ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরেও কিন্তু পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, বোলপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, আগরতলাতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, খড়গপুরে কিন্তু আবারও পাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে আবারও, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপবাসীরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং রামনগরবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা ক্লিনিকে ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারাও আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে আগামী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তার বাবু। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বিশ্বজিৎ দাস বলছি, হুগলি থেকে। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়স? আমার বয়স হচ্ছে 31। আর 31 সমস্যা হচ্ছে আমার প্রচুর মানে শ্বাসকষ্ট হয় আর মানে রাত্রে ঘুমানোর পরে নাক ডাক। আচ্ছা, আপনার এই শারীরিক সমস্যাটা কতদিনের? হ্যাঁ, এটা হয়ে গেল মানে 1 বছর প্রায় হয়ে গেল। 1 বছর ধরে। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন শ্বাসকষ্টটা আপনার কি 12 মাসই হয় না ঠান্ডার সময় বেশি হয়? না, এটা 12 মাসই থাকে।
আচ্ছা, আর খুব কাজকর্ম করলে বা সিঁড়ি ওঠানামা করলে তখন হয় না, এমনিতে আপনি বসে আছেন নর্মালি তাতেও শ্বাসকষ্ট হচ্ছে? একটুখানি পরিশ্রম করলে সেটা বেশি বেড়ে যায়, কিন্তু নর্মালেও হয়। আচ্ছা, আপনি তার জন্য কোনো চেস্ট এক্সরে, বুকের কোনো ছবি বা ইসিজি কিছু করিয়েছেন? না, সেরকম কিছু করি। কিছুই করা হয়নি। তো দেখুন, আপনার যদি শ্বাসকষ্ট হচ্ছে তার তো অবশ্যই একটা কারণ রয়েছে। তো একটা পরীক্ষা তো অ্যাটলিস্ট আপনি করাবেন, সেটা হচ্ছে একটা রক্ত পরীক্ষা করান, আইজিই রিপোর্টটা করান, একটা অ্যালার্জি রিপোর্ট সেটা আপনি একটু করান, ঠিক আছে? আর আপনি বলেন আপনার শ্বাসকষ্টের সমস্যা, তার পাশাপাশি একটু নাক ডাকার সমস্যাও রয়েছে। এবার আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা যদি অনেক দিন ধরে আপনার থাকে, আস্তে আস্তে সেটা কিন্তু আপনার লাংসটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে? লাংস আপনার ঠিকভাবে কাজ করছে না, তার জন্য আপনার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। তো সেই ফুসফুসটাকে ঠিকভাবে কাজ করাতে হবে। তার জন্য আপনি একটু প্রাণায়াম করুন, অনুলোম বিলোম করুন, যে একটা নাক দিয়ে শ্বাস নেওয়া, কিছুক্ষণ হোল্ড করুন, আরেকটা নাক দিয়ে শ্বাস ছাড়বেন, এই জিনিসটা আপনি একটু করুন, ঠিক আছে? সেটা আপনার জন্য ভালো হবে। ফুসফুসটা আপনার, তার ফুসফুসের যে কাজ করার ক্ষমতা সেটা বাড়বে। আর একটুখানি গরম জল করে তাতে একটা কর্পূর দিয়ে ওই জলটার আপনি ভাপ নেবেন, সেটা নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। নাক ডাকার সমস্যা আপনি একটা বলছেন, সেটা কিন্তু হতে পারে যদি আপনার ন্যাজাল প্যাসেজ যেটা রয়েছে সেটার মধ্যে যদি কোনো ব্লকেজ থাকে, কোনো পলিপ থাকে, তাহলে কিন্তু আপনার নাক ডাকার সমস্যাটা হতে পারে। তো তার জন্য একটু আপনার পলিপ আছে কিনা সেটা দেখতে হবে। আপনি ওই গরম জলের ভাপটা নিন, অনেকটা আপনি তার থেকে রিলিফ পাবেন। আর একটুখানি একটা প্রাণায়ামের পার্ট রয়েছে যেটাকে আমরা ভ্রামরী বলে থাকি, আপনি একটুখানি ইউটিউব খুলেও সেটা দেখতে পারেন, ভ্রামরীটা আপনি করুন, আপনার নাক ডাকার সমস্যাটা অনেকটা ক্ষেত্রে কিন্তু আপনি রিলিফ পাবেন। এগুলোর মধ্যে একটু নিজেকে রাখুন, আমার মনে হয় এর জন্য আপনার কোনো মেডিকেশনের প্রয়োজন হবে না। একটু অ্যালার্জি রিপোর্টটা করিয়ে নেবেন, আইজি রিপোর্ট একটু করিয়ে নেবেন। ঠান্ডা লাগানো আপনার একদমই চলবে না, নিজেকে একটু ওয়ার্ম আপ রাখুন, গায়ে রোদ লাগান, গরম জলে আপনি চান করুন, ঠান্ডা খাওয়া দাওয়া বা ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। আস্তে আস্তে দেখবেন আপনার এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। আপনার নাম? ঝর্ণা বোস। কোথায় বাড়ি আপনার? হাওড়া ডুমুরজলা। কি রোগে ভুগছেন আপনি? আমি হাঁটু আরো অনেক রকম প্রবলেম। হাঁটু ব্যথায় ভুগছিলেন তো? হ্যাঁ। মানে অস্টিও আর্থ্রাইটিস। হ্যাঁ। কতদিন ধরে এই রোগে ভুগছেন? এটা আমার 5 বছর 6 বছর। 5 বছর ধরে। আগে কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। সেখানে কোনো সুরাহা পেয়েছিলেন এই রোগে? ওই যখন ওই ফিজিওথেরাপিটা করলাম, হ্যাঁ তখনই একটু ভালো ছিলাম, তারপরে আবার মানে ফিজিওথেরাপি আর ওষুধ যতক্ষণ খাচ্ছেন ভালো থাকছেন, তারপর আবার যেরকম কি সেরকম। এখন ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এগুলো মাস দিয়ে খাইনি। 2 মাস। 2 মাস মেডিসিনে আপনি খেয়ে এখন কতটা সুস্থ বোধ করছেন? একটু ভালোই বোধ করি। মানে আগের থেকে অনেক ভালো আছেন, তাই তো? আপনি হ্যাঁ। নাম? মায়া সাহা, কোথায় বাড়ি আপনার? ব্যারাকপুর। কি হয়েছে আপনার? আমার হয়েছে লাম্বার স্পন্ডিলাইসিস, অস্টিও আর্থ্রাইটিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস। হ্যাঁ, হ্যাঁ। এই যে 3টে যে রোগ আপনার হয়েছে, হ্যাঁ। এই 3টে রোগের ট্রিটমেন্ট কোথাও করিয়েছিলেন? 3টে রোগের ট্রিটমেন্ট এমনিতে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করাতেন? না না না, করাতেন না। হোমিওপ্যাথিকে? হোমিওপ্যাথিকে করাতাম। তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? মাঝে মাঝে সুরা পেতাম, আবার মানে মাঝে- যতক্ষণ ওষুধ খেতেন হ্যাঁ, ভালো থাকতেন, আবার হ্যাঁ, যেই হ্যাঁ। কি সেই। হ্যাঁ এখন আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছি। ভালো আছেন তো? আগের থেকে আপনার ব্যথা বেদনাগুলো কম আছে? হ্যাঁ। তোমার নাম? রুনা মান্না, কোথায় বাড়ি? সদর বাজার। কি হয়েছিল তোমার? আমার মাইগ্রেনের বহুদিন ধরে সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই রোগে ভুগছিলে? আমি বুঝছিলাম এটা 8-9 বছর হলো। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলে? এর আগে ট্রিটমেন্ট করেছি, অনেক ওষুধও খেয়েছি, কিন্তু ভালো ফল পাইনি। ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে তুমি এখন কতদিন আছো? ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আছি আমি 14 দিন। 14 দিন। 14 দিনে ওষুধ খেয়ে এখন অনেকটা সুস্থ বোধ করছো? অনেকটা সুস্থ বোধ করছি। এনবিপি ইউনানিয়ান রিসার্চ সেন্টারে তুমি ট্রিটমেন্টে ভালো আছো? হ্যাঁ, আমি এখন অনেক ভালো আছি। এই যন্ত্রণাটা রেগুলার হয়, সেটা হচ্ছে না। সঞ্জশ্রী সানা, কোথায় বাড়ি আপনার? বসিরহাট থেকে বলছি। কি হয়েছিল আপনার? আমার ওই বাইক থেকে পড়ে গেছিলাম, 12 নম্বর ঘাটটা আমার ফ্র্যাকচার ছিল, আর ঘাড়ে কোমরে, তারপরের থেকে ঘাড়ে কোমরে আমার স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলাইসিস? হ্যাঁ আছে, তার জন্যে
আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি কিছুদিন ধরে, কিন্তু ওষুধ খেলে ভালো থাকে, না খেলে আবার ব্যথা আবার যন্ত্রণা। আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? আমি মাসখানেক ওষুধ খেয়েছি। মানে 1 মাস ওষুধ মাস খেয়েছেন। ওষুধ খেয়েছি। পঞ্চকর্ম নিয়েছিলেন আয়ুর্বেদিকের না, যে না। একটা পার্ট আছে? না না আচ্ছা, পঞ্চকর্ম ছাড়া ওষুধের দ্বারা আপনি 1 মাসে এখন যন্ত্রণার ব্যথা থেকে কতটা মুক্তিতে আছেন? এখন মানে যন্ত্রণা ব্যথা থেকে অনেকটাই আগের থেকে অনেক, মানে আগের থেকে অনেকটাই ভালো আছেন, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে ভালো আছেন। হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার পেশেন্টের নাম কি? সুরেশ দাস। আপনি এনবিপি সরকার কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি শিলিগুড়ি চেম্বারে দেখাচ্ছি। আচ্ছা, আপনার পেশেন্টের কিসের রোগ ছিল? আমার পেশেন্টের নানান রকম রোগ আছে, যেরকম হার্টের রোগ, হাইড্রোসেলের রোগ, তারপরে পায়ের ব্যথা, এই আচ্ছা, বিভিন্ন রকমের রোগ আছে। বিভিন্ন রকমের রোগ আছে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে চিকিৎসা আমি করাচ্ছেন? এখানে 5 থেকে 6 মাস দেখাচ্ছি। আচ্ছা, চিকিৎসা করাবার পর ওষুধ খাওয়ার পর এখন আপনার পেশেন্ট কেমন আছে? এখন অনেকটা ভালো আছে, অনেকটাই ভালো আছে। মানে আপনি স্যাটিসফাই আছেন? হ্যাঁ, অনেকই খুশি আছেন আপনি এখানে হ্যাঁ, দেখার অনেক পর? খুশি আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি নিজে বসিনি আর কি তখন। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি। আপনি প্রত্যেকেই 8 থেকে 80 প্রত্যেকটা মানুষকেই দেখবে নিজেদের সাকসেস অ্যাচিভ করার জন্য কিন্তু আমরা দৌড়েই চলেছি। স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে এবং যারা ওয়ার্কিং সেক্টর লেডি রয়েছেন কিংবা যারা গৃহের কাজ করছেন, গৃহের কর্মীরা, তারাও কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই আমাদের পাশে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন, যাতে আমরা বাইরের জগতে খুব সুন্দরভাবে নিজের জীবনযাপনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে পারি, যাতে বাড়ির লোকেদের মুখে হাসি ফোটে। এবং এই কর্ম করতে করতেই দেখবেন অনেকেরই হয়তো বিভিন্ন সময় অনেকটা টাইমটাই কিন্তু আমাদের ওয়ার্কিং সেক্টরে কাটাতে হচ্ছে। কাউকে হয়তো 10 ঘন্টা, কাউকে হয়তো 12 ঘন্টা ওয়ার্কিং সেক্টরে আমাদের ইতিমধ্যেই কেটে যাচ্ছে। এবং অনেকেরই হয়তো এরকম রয়েছেন কাজের কর্মের মধ্যে, যাদের হয়তো অনেকটাই বসে কাজ কিংবা অনেকটা সময় দাঁড়িয়ে কাজ। এই প্রতিনিয়ত এই কাজগুলো করতে করতেই আমরা অনেক সময় দেখতে পাচ্ছি আমাদের কোনো কারণে হয়তো শারীরিক পেশিগুলো আমাদের কখনো কখনো হয়তো আমরা দুর্বল ফিল করছি, কখনো হয়তো মনে হচ্ছে না আমার পায়ের পেশিটা কাঁপছে, আমরা অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, কিংবা অনেক সময় মনে হচ্ছে রান্না করতে করতে গৃহিণীদের আমাদের হাতের পেশিটা কাঁপছে। কেন এই ধরনের শারীরিক সমস্যাগুলো হচ্ছে? ভীষণ একটা আমাদের ইন্টারেস্টিং একটা পার্ট, এবং এই সমস্যাগুলো যিনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যা। যে মানুষটিকে আমরা প্রত্যেকটা মুহূর্তে যখনই লাইভ অনুষ্ঠানে দেখি তখনই মনে হয় আমাদের সমস্ত শারীরিক সমস্যা নিমেষে শেষ হয়ে গেল, এবং যিনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেন যে আয়ুর্বেদকে আমরা কিভাবে ভালোবেসে সঙ্গে নিয়ে কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতেই আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবো। তো চলুন আজকের অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যাকে। ম্যাম, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই বলতে পারছি না যে আমরা ভীষণ সুস্থ রয়েছি। কেউ না কোনো মানুষ প্রত্যেকটা ডিজিজের মধ্যেই আক্রান্ত, এবং সব থেকে যেটা বেশি দেখা যাচ্ছে পেশিগত সমস্যা কিংবা মায়োটনিক ডিস্ট্রফি। তো এই ধরনের শারীরিক সমস্যার কি কারণে হচ্ছে এবং এক্স্যাক্টলি কি এই ধরনের শারীরিক সমস্যা, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, মায়োটনিক ডিস্ট্রফি নামটা একটু প্রত্যেকেরই একটু কঠিন, খটোবটো বা আননোন মনে হতে পারে, কিন্তু সাইন অ্যান্ড সিমটমসটা আমি বললে হয়তো আপনাদের মনে হবে হ্যাঁ আমাদেরও হয়তো এরকম হয় বা কারোর আপনারা দেখেছেন। দেখুন, এটি একটি আপনার মায়োটনিক ডিস্ট্রফি মানেই কিন্তু হচ্ছে ক্ষয় পেয়ে যাওয়া, বা ডিস্টোনিয়া মানে হচ্ছে আপনার ক্ষয় পেয়ে যাওয়া। তো মায়োটনিক ডিস্ট্রফি মানে আমাদের যে শরীরের যে মাসেলগুলো রয়েছে, মানে যে মাংসপেশিগুলো যেগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে, সেই মাংসপেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তার কর্মক্ষমতা তার কমে যায়। মাংসপেশিরও কিন্তু একটা কাজ রয়েছে। আপনি যে কোনো কিছু আপনি ধরছেন, হাত দিয়ে যে আপনি হোল্ড করছেন, সেখানে কিন্তু মাংসপেশি যদি ঠিকভাবে আপনার কাজ না করে তাহলে কিন্তু আপনি কোনো জিনিস আপনি ধরতে পারবেন না। বা আপনি যে পা তুলে আপনি চলাফেরা করছেন, হাত নাড়াচাড়া আপনি করছেন, সব জায়গাতেই মাংসপেশির কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আমরা অনেক ছোটবেলায় আমরা পড়েছিলাম যে 2 ধরনের পেশি আমাদের শরীরে রয়েছে, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মানে হচ্ছে যেগুলোকে আপনি আপনার নিজের ইচ্ছে মতো আপনি মুভমেন্ট
করাতে পারবেন। অনৈচ্ছিক পেশি হচ্ছে যেটা আপনার মতো নয়, সে তার মতোই ভাবে সে কাজ করে যাবে। যেরকম আমাদের হার্টের মধ্যে যে মাসেলগুলো রয়েছে সেটাকে তো আপনি কাজ করাতে পারবেন না, সে তার নিজের মতোই কাজ করছে। আপনার হাতে পায়ে যে মাসেল রয়েছে সেটাকে আপনি হয়তো নিজের মতো কাজ করাতে পারবেন। তো এই যে মাসেলগুলো বা মাংসপেশিগুলো যদি আপনার আস্তে আস্তে ক্ষয় পেয়ে যায় বা তার যদি কর্মক্ষমতা কমে যায়, দুর্বল হয়ে যায়, সেটাকেই আমরা ডিস্ট্রফি বলে থাকি, মায়োটনিক ডিস্ট্রফি। দু রকমের হয়। বেসিক্যালি এটি একটি জিনগত রোগ। তো দু ধরনের জিন আমাদের জেনেটিক্স আমাদের শরীরের মধ্যে রয়েছে, যেটা একটা হচ্ছে আপনার CNBP আর একটা হচ্ছে DMPK। তো এই দু ধরনের এই মায়োটনিক ডিস্ট্রফি হয়ে থাকে। তো এই সমস্যাটি বেসিক্যালি আমরা একটু মিড এজের পুরুষ মহিলা তাদের মধ্যে দেখে থাকি, আপ টু সিনিয়র এজ, মানে ধরুন মোটামুটি 50-60 এরকম পর্যন্ত কিন্তু এই সমস্যাটি দেখা দিয়ে থাকে। বাচ্চাদের মধ্যে খুব কম দেখা যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে মোটামুটি 12-13 বছরের বাচ্চা ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এই সমস্যাটা কিন্তু আমরা দেখে থাকি। নিউবর্নের ক্ষেত্রে অনেক সময় সেটা আস্তে আস্তে যত ওরা বড় হচ্ছে তত সেটা আস্তে আস্তে গ্রোথের সাথে সাথে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু যদি আপনার সেটা মিড এজে গিয়ে যদি আপনার এই সমস্যাটা ধরা পড়ে, সেটা কিন্তু পরবর্তী সময় এমনি এমনি ঠিক হয়ে যাওয়ার কিন্তু কোনো ধরনের কোনো জায়গা নেই, কারণ সেটা আপনার আস্তে আস্তে ক্ষয় পেয়ে নষ্ট হয়ে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। তো এরকম যদি আপনার মনে হচ্ছে যে আপনি কখনো কোনো জিনিস ধরতে পারছেন না শক্তভাবে, বা আপনার হাত পা আপনি ঠিক নিজের মতো করে আপনি চালনা করতে পারছেন না, বা আপনার মনে হচ্ছে পায়ের মধ্যে পাটা সরু হয়ে যাচ্ছে, হাত সরু হয়ে যাচ্ছে, ওই জায়গাতে আপনার কন্টিনিউ মাংসপেশিতে ব্যথা থাকছে, সেটা কিন্তু আপনার মায়োটনিক ডিস্ট্রফির একটা সাইন এন্ড সিমটমস হতে পারে। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? সৌরভ সমাদার, টালিগঞ্জ। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানবো। আমার বয়স 35। এখনো অব্দি কোনো সুগার বা প্রেশার সমস্ত কিছু নিয়ন্ত্রণে সব ঠিকঠাক, কিন্তু সমস্যা হচ্ছে আমার পিঠের ওপরের দিকটা খুব ব্যথা করে, আর ঘাড় নিচু করলেও ব্যথা করে। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় মাস 6-7 এর মতো। আচ্ছা, এর জন্য কি আপনি আগে কোনো ট্রিটমেন্ট নিয়েছেন ডাক্তারের কাছ থেকে? ট্রিটমেন্ট নিয়েছিলাম, পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয়নি। এবং আমি আজও বুঝতে পারলাম না যে আমার আসলে কোন অসুখ হয়েছে। ও শুনুন, ম্যাম বলছে। আচ্ছা, তো আপনার যে পরীক্ষা হয়েছে আপনি বললেন, তার মধ্যে এক্সরে রিপোর্ট হয়েছিল? হ্যাঁ, এক্সরে রিপোর্ট ছিল। সেটা কি ঘাড়ের না পিঠের, কোথায় হয়েছে এক্সরেটা? ঘাড় এবং পিঠ দুটোই ছিল। তো সেই রিপোর্টে কোনো সমস্যা নেই আপনার? না। আচ্ছা, তো যদি আপনার সেই রিপোর্টে, হ্যাঁ বলুন। কোন অসুখ করেছে বুঝতেও পারলাম না, মানে কি সমস্যাটা কিসের জন্য হচ্ছে সেটাও আমাকে ডাক্তার ক্লিয়ার করে বোঝায়নি। এবার এখন বাধ্য হয়ে আমি আপনাদের প্রোগ্রাম দেখতে গিয়ে আপনাদেরকে আমি বিষয়টা জানাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের ওষুধ খেয়ে কোনোভাবে আমি উপকার পাই বা আমার রোগটা সেরে যায়। বেশ বেশ, দেখুন মেডিকেশন তো অবশ্যই রয়েছে, কিন্তু অবশ্যই আপনাকে আগে জানতে হবে এবং বুঝতে হবে যে আপনার সমস্যাটা কোথায় হচ্ছে বা কেন হচ্ছে, তবে আপনি নিজেকে নিয়ে আরেকটু সচেতন হবেন। আপনি সচেতন হলে এমনিতেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখুন, যদি আপনার এক্সরে রিপোর্টে যদি কোনো প্রবলেম না থাকে, তাহলে সেটা হয়তো আপনার হাড়ের কোনো সমস্যা নেই। কিন্তু হাড়ের সমস্যা না হলেও আমরা এক্ষুনি একটা মাংসপেশির সমস্যা নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেটা আপনার মাসেলের সমস্যা হতে পারে, আপনার নার্ভের সমস্যা হতে পারে, টেন্ডন লিগামেন্ট তার সমস্যাও হতে পারে। তো সেটা এক্স্যাক্টলি কি সমস্যা রয়েছে সেটা তো অবশ্যই আমরা একটু আপনার এক্সরে রিপোর্টটা দেখবো, দেখলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর আপনার পিঠের ওপরটায় ব্যথা হচ্ছে, ঘাড়েও ব্যথা হচ্ছে, হতে পারে আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বা ডর্সাল স্পন্ডিলাইটিস হতেও পারে, বা আপনার মাসেল ক্র্যাম্প যেটা সমস্যা রয়েছে সেটাও হতে পারে। তো আপনার যে ব্যথাটা হয় আপনি কি ফিল করেন, সেটা আপনার হাড়ের ব্যথা না মাংসপেশিতে ব্যথাটা হয়? আপনার ফিলটা কিরকম হয়, যেটা মাংসপেশিতে ব্যথা হচ্ছে না হাড়ে ব্যথা হচ্ছে? হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো
আমাদের কোনো কারণে বেশ তো আপনি হ্যাঁ, আপনি যোগাযোগটা শুনতে দিচ্ছি থাকুন। না। যে দেখুন, আপনার যদি হাড়ের সমস্যা না থাকে তাহলে মাংসপেশির সমস্যা হতে হবে, যে মাংসপেশি আপনার দুর্বল হয়ে যাচ্ছে বা সেখানে আপনার ক্র্যাম্প মানে হয়তো কামড় দেওয়ার মতো একটা ব্যথা আপনার ফিল হচ্ছে। তো সেরকম যদি আপনার কোনো ধরনের ফিলিংস আপনার হচ্ছে তাহলে কিন্তু সেটা আপনার মাসেলের প্রবলেম বা আপনার নার্ভের বা আপনার টেন্ডনের প্রবলেম হতে পারে। আপাতত আপনাকে যেটা বলবো যে আপনি ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না, বা ভারী কোনো জিনিস এরকম ভাবে পিঠে নেওয়া বা মাথায় নেওয়া এই জিনিসগুলো আপনি করবেন না। একটু গায়ে রোদ লাগান, যে জায়গায় আপনার ব্যথা হচ্ছে সেখানে একটু গরম সেক দিন, শুকনো গরম সেক, নুন আর বালি দিয়ে একটা পোটলা করে যদি আপনি সেক দিতে পারেন খুব ভালো হবে। নয়তো এমনিতেই কটনের কাপড় সেটা ভাঁজ করে একটু যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে চেপে চেপে একটু আপনি গরম সেক দেবেন, সেটা আপনার জন্য অনেকটা কিন্তু ভালো হবে, অনেকটা রিলিফ পাবেন আপনি এই জিনিসটা থেকে। আর এক্সরে রিপোর্টটা নিয়ে বা যা ট্রিটমেন্ট আপনার হয়েছে সেগুলো নিয়ে আপনি আমাদের যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে সেটা জেনে নিন, সেখানে এসে আপনি দেখা করতে পারেন। আমরা আগে আপনাকে এক্সপ্লেন করবো যে আপনার সমস্যাটা কোথায় এবং কি, তারপর তার চিকিৎসাটা শুরু হবে। ঠিক আছে? একদমই তাই। আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানেই কিন্তু যে আপনাদের বাহ্যিক যে কোনো রকম সমস্যার সমাধান তা কিন্তু একদমই নয়। আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা মানেই কিন্তু আপনাদের আভ্যন্তরীণ যে কোনো শারীরিক সমস্যারই কিন্তু নিমেষের সমাধান। কারণ প্রত্যেকটা মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যে আপনি যে কোনো রকম শারীরিক সমস্যা নিয়েই ডাক্তারবাবুদের কাছে পৌঁছান না কেন, সেই সমস্যারই কিন্তু রুটটা জানা ভীষণ দরকার। কারণ রুট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয়ে থাকে আপনার শারীরিক সমস্যা কিন্তু বারে বারে ফিরে আসতে পারে, যেটা আমার কিংবা আপনার একদমই কাম্য নয়। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি প্রদীপ দত্ত বলছি, এগরা থেকে। আচ্ছা, বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধেই জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন এবং কি শারীরিক সমস্যা রয়েছে সেটা বলবেন। আচ্ছা, বয়সটা হচ্ছে আমার 37। হুম। শারীরিক সমস্যা হচ্ছে আমার ঘুম মানে একদম হতে চাইছে না, মানে রাতে ঘুমালে একটু ঘুম হলেই তার ভেঙে যাচ্ছে, এরকম। আচ্ছা, এই সমস্যাটা আপনার কতদিনের সমস্যা? হয়ে গেল 5 মাস ধরে এরকম চলছে আমার। শুনুন ম্যাম বলছেন, আপনার ঘুমের সমস্যা রয়েছে, আপনার রাত জেগে কোনো কাজ করতে হয় কি? না, অতটা নয়, তবেও ঘুমোতে ঘুমোতে 12টা 12:30 হয়। আচ্ছা, তো তারপর কি একদমই আপনার ঘুম পাচ্ছে না, না ঘুমটা হয় মাঝখানে ভেঙে যায় এরকম হচ্ছে? মানে এই বললো 8 ঘন্টা হলো, তারপর 2 ঘন্টা নেই, আবার 8 ঘন্টা এরকম। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি তো অনলাইনে কাজ করি। আচ্ছা, তো দেখুন, আপনার অনলাইনের কাজ মানে আপনাকে সারাদিন কম্পিউটার ল্যাপটপের সামনে হয়তো থাকতে হয় বা মোবাইল নিয়ে কাজ করতে হয়। তো এইটাই কিন্তু আপনার মধ্যে একটা ব্যাড এফেক্ট তার জন্য কিন্তু আপনার আসছে। তো আপনি যদি 12টায় ঘুমোতে যাচ্ছেন, কাজ করেন কটা অবধি আপনি? হ্যাঁ, এই 12টা পর্যন্ত কাজ করি। 12টা পর্যন্ত কাজ করেন, তারপর আপনি শুতে যাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর খাওয়া দাওয়া করেন কখন? তাহলে রাতে ডিনার হয় কখন আপনার? ওই ধরুন 12টার ভিতরে বা 11:30 বা এইরকম। তো পুরোটা আপনার সিস্টেমটাই তো গন্ডগোল পাকিয়ে আছে, আগে তো এটাকে ঠিক করতে হবে। দেখুন, আমরা এই যে আপনার ঘুমের সমস্যা হচ্ছে সেটা কিন্তু আপনার ডিউ টু আপনার অতিরিক্ত অনলাইনে যেহেতু কাজ করতে হয়, আপনাকে সারাক্ষণ স্ক্রিনের সামনে থাকতে হয়। তো আপনার খাওয়া দাওয়াটা আপনি চেষ্টা করুন, অ্যাটলিস্ট আপনি 12টায় ঘুমোচ্ছেন ঠিক আছে, সেটা নিয়ে আমি কিছু বলবো না, কারণ কাজকর্ম তো করতেই হবে আপনাকে। অ্যাটলিস্ট আপনার ডিনারটা আপনি 10টার সময় করুন, 11টা পর্যন্ত আপনি কাজ করুন, তারপর আপনি 12টায় ঘুমোতে যান, সেটা তাও আপনার ঘুমটা আসবে। নয়তো আমরা যখন টিভি দেখি বা আমরা যখন কম্পিউটার ল্যাপটপে কাজ করি বা মোবাইল নিয়ে যখন ঘাটাঘাটি করি, আমি ফোনটা বন্ধ করে আমি রেখে দিলাম আমার পাশে, বা আমি কম্পিউটার ল্যাপটপ বন্ধ করে দিলাম, কিন্তু আমার ব্রেন কিন্তু তখনও সেটা প্রসেস করে যাচ্ছে, সেটা নিয়ে কাজ করে যাচ্ছে। আপনি ভাবছেন আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম আমার ঘুম চলে আসবে, কিন্তু সেটা হবে না, আপনার ব্রেন সেটা নিয়ে এখনো কাজ করে যাচ্ছে। স্পেশালি আমরা যখন মুভি সিরিয়াল দেখি, আমরা রাতে শুয়ে ভাবি তাহলে এইটা হলো, তাহলে তারপরে কি হবে। আর আপনি যখন কন্টিনিউ কাজ করছেন আপনার ব্রেনের মধ্যে সেটাই ঘুরে যাচ্ছে, যার জন্য আপনার ঘুমটা আসতে দেরি হচ্ছে, বা আপনার একটুখানি যেটাকে আমরা অ্যাক্টিভ স্লিপ বলি, আপনার সেটা হচ্ছে আপনার প্যাসিভ স্লিপ হচ্ছে, যে আপনি শুয়েছেন বলে আধা ঘন্টা আপনার একটু মনে হচ্ছে একটু তন্দ্রাচ্ছন্ন, তারপর ঘুমটা ভেঙে যাচ্ছে। তো স্ক্রিন টাইমিংটাকে আপনার কমাতে হবে, এছাড়া আর কোনো অন্য উপায় নেই। ঘুমের ওষুধ একদমই খাবেন না, সেটা কিন্তু আপনার নার্ভগুলোকে নষ্ট করে দেবে, বা আপনি একদম আসক্ত হয়ে যাবেন ঘুমের ওষুধে। তো এইটা আপনার একটু লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, আপনার রুটিনটাকে চেঞ্জ করুন, দেখবেন ঘুম এমনি চলে আসছে। ঠিক আছে? অ্যাটলিস্ট শুতে যাওয়ার
1 ঘন্টা আগে আপনার স্ক্রিন টাইমটাকে বন্ধ করে দিন, একটু মেডিটেশন করুন, যেটাকে আমরা ধ্যান করা বলি, দেখবেন ঘুম আপনার এমনিতেই অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন, কারণ এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনার এবং আমার জীবনের সুস্থতার চাবিকাঠি। আর এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করা মানেই কিন্তু আপনি যুক্ত হচ্ছেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের সঙ্গে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যাতে আপনারাও আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে এবং আয়ুর্বেদকে ভালোবেসে এই আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যান। আপনারা প্রত্যেকেই জানেন যে এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যা শুধু আপনার আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান করে থাকে তা কিন্তু একদমই নয়। অত্যাধুনিক পদ্ধতিতে আপনাদের যে কোনো বাহ্যিক সমস্যারও সমাধান করা হয়ে থাকে এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো রকম শারীরিক সমস্যাই হোক না কেন তার সমাধান কিন্তু রয়েছে এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের কাছেই, যাকে বলে এখানে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয়ে থাকে। আর এর জন্যই কিন্তু এনবি পিনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। ম্যাম, আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম মায়োটনিক ডিস্ট্রফি, মানে এই ধরনের শারীরিক সমস্যার কারণে কি অনেক সময় আমরা কি বলতে পারি যে হৃদরোগে মানুষ বেশি আক্রান্ত হতে পারেন? খুব ভালো একটি কোয়েশ্চেন, আর এটা একটা কমপ্লিকেশন। কারণ দেখুন, মাসেল আমাদের সারা শরীরে রয়েছে, আপনার একদম মুখের থেকে শুরু করে আপনার পায়ে পর্যন্ত সর্বত্র আপনার মাসেল রয়েছে। একটু আগে আমি বললাম যে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি, আপনার হার্টের মধ্যেও কিন্তু মাসেল রয়েছে। সেই মাসেলটা যদি আপনার কাজ করা বন্ধ করে দেয় তো তাহলে কিন্তু সেখানে আপনার কার্ডিয়াক অ্যারেস্টের মতো সমস্যাও কিন্তু আসতে পারে। এটা কিন্তু একটি কমপ্লিকেশন। আমাদের যে পেরিকার্ডিনিয়াম রয়েছে, আমাদের যে হার্টের যে মাসেল রয়েছে, সেই মাসেল যদি কাজ করা বন্ধ করে দেয়, কন্ট্রাকশন যদিও বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আপনার হার্টও আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে। সেখানে আপনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাওয়া, হার্ট ফেলিওর হওয়া, তারও কিন্তু একটা সম্ভাবনা কিন্তু চলে আসে। এইবার এই যে হার্টের মাসেল আপনার কাজ করছে কি করছে না সেটা তো আপনি এমনিতে বুঝতে পারবেন না। তো তার জন্য তার টেস্ট রয়েছে, সেখানে আপনার ইকো, ইসিজি এসব রিপোর্টস গুলো রয়েছে, হল্টার মনিটর এসব রিপোর্ট গুলো রয়েছে। সেখান থেকে আপনার বোঝা যেতে পারে যে আপনার হার্টের মাসেলগুলোর মধ্যে কোনো সমস্যা আসছে কিনা। শুধুমাত্র হার্টের সমস্যা নয়, আপনার লাংসের মধ্যে আপনার সমস্যা আসতে পারে, আপনার অ্যাবডোমেনের যে মাসেল রয়েছে, রেকটাস শিট যে মাসেল রয়েছে, সেখানেও আপনার প্রবলেম আসতে পারে। তো সারা শরীরের হাত আর পাটা কি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার হাতের জোর কমে গেছে, বা মাসেলগুলো আপনার ক্ষয় পেয়ে যাচ্ছে, তো হাত শুরু হয়ে যাচ্ছে, পা শুরু হয়ে যাচ্ছে, এগুলো ভিজিবল, এটা আপনি দেখতে পাচ্ছেন, তার জন্য আপনার সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু ভেতরে যে মাসেলগুলো রয়েছে সেটা কিন্তু আপনি দেখতেও পাবেন না, তার জন্য আপনি হয়তো ফিলও কিছু করতে পারবেন না। তো তার জন্য কিন্তু আপনার যদি আপনার এরকম হার্টের আলাদা করে কোনো সমস্যা থাকে তাদের জন্য বলবো যে আপনার কিন্তু একটুখানি আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন তার সাথে একটু পরামর্শের মধ্যে থাকবেন। 6 মাস অন্তর অ্যাটলিস্ট একবার ডক্টরের সাথে ভিজিট করবেন। আপনার সমস্যা হোক বা না হোক, এরকম নয় যে আমি হার্টের ওষুধ তো খেয়েই যাচ্ছি, প্রবলেম হলে আমি ডাক্তারবাবুর কাছে যাব, সেটা একদমই করবেন না। 6 মাস অন্তর হলেও একবার একটুখানি কিন্তু কনসালটেশনের প্রয়োজন রয়েছে। যে কোনো ডিজিজ যেগুলো আপনি এভরিডে আপনি কোনো মেডিকেশনের মধ্যে রয়েছেন, এভরি 3 মান্থস বা এভরি 6 মান্থ আপনার কিন্তু প্রয়োজন রয়েছে আপনার ডাক্তারবাবুর সাথে একটু কনসালটেশন করার। নিজে থেকে ভেবে নেবেন না যে আমি ঠিক হয়ে গেছি, ওষুধ বন্ধ করে দিলাম, আর ওষুধ না খেলেও হবে, এখন তো কোনো সমস্যা হচ্ছে না, এরকম ভাবে নিজে থেকে ডাক্তারিটা করবেন না। আপনার ডাক্তারবাবুকে সেটা ডিসাইড করতে দিন যে আপনার মেডিকেশনটা চলবে কি চলবে না, বা কি রিপোর্টস করতে হবে, বা আর কি কি অ্যাড করতে হবে, বা কি কি সেখান থেকে আপনার মাইনাস করতে হবে। এইটুকু অ্যাটলিস্ট আপনার ডাক্তারবাবুকে করতে দিন, বাদ বাকি আপনি যেটা করছেন সেটা আপনি করবেন। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না। আমরা কিন্তু অনেক সময় খুব মাইল্ড যেসব শরীর খারাপগুলো আমাদের মধ্যে ইতিমধ্যে দেখা দিচ্ছে, আমরা কিন্তু ভীষণ ইগনোর করে যাই, একটা মেডিসিন কনজিউম করে নিই, হয়তো সেই মুহূর্তে আপনার সেই শরীর খারাপটা ঠিক হয়ে গেল, কিন্তু আগামী পরবর্তী দিনে এই ছোট শরীর খারাপটাই কত বড় আকার ধারণ করতে পারে আপনার কিন্তু কল্পনার বাইরে। এবং তার জন্যই কিন্তু আপনাদের প্রয়োজন অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের, এবং তার জন্যই রয়েছেন এনবি পিনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, শুধুমাত্র আপনাদের জন্যই। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি খড়গপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবেন। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার বয়সটা? আমার বয়স হচ্ছে 32 বছর। আচ্ছা, আমার সমস্যা হচ্ছে মাথার চুলগুলো পেকে যাচ্ছে আর উঠে যাচ্ছে। মানে এই সমস্যাটা আপনার কতদিন ধরে হচ্ছে? মাঝখানে যতগুলো।
মাসখানেক মতন। শুনুন ম্যাম হ্যাঁ। বলছেন। আচ্ছা, আপনার বাড়িতে ফ্যামিলিতে এরকম কারোর সমস্যা রয়েছে যে কম বয়সে চুল পড়ে যাচ্ছে বা চুল সাদা হয়ে যাচ্ছে, এরকম কোনো সমস্যা কারোর রয়েছে আপনার বাড়িতে? না, তেমন তো কারণ নেই করিনি। আচ্ছা, তো আপনার এই সমস্যাটার জন্য কোনো পরীক্ষা কিছু করিয়েছেন আপনি? না ম্যাম, কিছু করিনি। আচ্ছা, খুব বেসিক আমি আপনাকে বলবো যে আপনি একটুখানি আপনার একটা লিভার ফাংশন টেস্ট করান, একটা এলএফটি রিপোর্ট করান, একটা অ্যালার্জির জন্য আইজি রিপোর্ট করান, আর একটা থাইরয়েডের রিপোর্ট করান, TSH। এই 3টে রক্ত পরীক্ষা আপনাকে কিন্তু মেইনলি করতে হবে। আপনার যে গ্রেইং অফ হেয়ার হচ্ছে, মানে চুল সাদা হয়ে যাচ্ছে, তার জন্য দুটো কারণ হতে পারে। এক, এনভায়রনমেন্ট, যে আমাদের এখন পরিবেশ যেরকম রয়েছে, খুব দূষিত পরিবেশ হয়ে গেছে এখন, বা আলট্রাভায়োলেট রে, সেখান থেকে আপনার গ্রেইং অফ হেয়ার হতে পারে। বা আপনার যদি অতিরিক্ত কোনো ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এরকম কোনো সমস্যা থাকে, সেখান থেকে আপনার হতে পারে। বা আপনার লিভারের সমস্যা থেকেও কিন্তু হতে পারে। আপনার যদি লিভার ঠিকঠাক ভাবে কাজ করছে না, তাহলেও কিন্তু আপনার হতে পারে। তো দেখুন, কারণ অনেকগুলো রয়েছে। কারণ আগে কি সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তবে গিয়ে তার চিকিৎসা হবে। এবার মার্কেটে কোনো আপনি তেল বা শ্যাম্পু ব্যবহার করলেন, সেটা কিন্তু আপনাকে সেই সুরাহাটা কিন্তু দেবে না। সেটা আপনার হেয়ার ফলের জন্যই হোক বা আপনার গ্রেইং অফ হেয়ারের জন্যই হোক, দুটোর জন্যই আপনার আগে আপনি 3টে পরীক্ষা আপনি করান। আর যখন বাইরে বেরোচ্ছেন, চেষ্টা করবেন আপনার স্ক্যাল্প বা আপনার চুল সেটা একটা কোনো কটনের কাপড় দিয়ে একটু র্যাপ করে তারপর আপনি বাইরে বেরোন, যাতে অতিরিক্ত ধুলো, বালি, সূর্যালোক আপনার চুলের মধ্যে লেগে যাতে সেটা নষ্ট না হয়ে যায়, সেদিকে একটু আপনি খেয়াল রাখবেন। আর আপনি যদি বাইরের কোনো শ্যাম্পু ব্যবহার করছেন, সেটা চেষ্টা করবেন হার্বাল কোনো শ্যাম্পু ব্যবহার করার বা মাইল্ড কোনো শ্যাম্পু ব্যবহার করার। আপনি খড়গপুর থেকে ফোন করছেন, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, আমি থাকি সেই চেম্বারে। আপনার যদি মনে হয় যে না, এই সমস্যাটার জন্য আমার একটু যোগাযোগ করার প্রয়োজন রয়েছে বা ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, আপনি সেটাও করতে পারেন। তার আগে একটু কষ্ট করে আপনার শুধু রিপোর্টটা একটু করিয়ে নেবেন। ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। এবং হলদিয়াতে এই মুহূর্তে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর এস খাকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আগরতলাতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও খড়গপুরে পাচ্ছেন আবারও ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, গৌহাটিতে পাচ্ছেন কিন্তু আবারও ডক্টর বি শর্মাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, এবং ঝাড়গ্রামবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলবাসীরা আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, এবং রামনগরবাসীরা আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা ক্লিনিকে প্রত্যেকটা ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরাও এটাই চাইছি, যাতে আপনি আগামী জীবনটা একটু সুস্থ স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারেন। কারণ দেখুন, আমাদের জীবনে কিন্তু এখন অনেক লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের পথে শারীরিক সমস্যা বাধা হয়ে থাকলে কিন্তু আমরা সেই লক্ষ্য পূরণটা করতে পারবো না। যাতে আপনাদের এই সকল শারীরিক সমস্যাগুলো বারবার যাতে ফিরে না আসে, তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই পরামর্শ দিচ্ছেন, যাতে আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন। আমরা আবারও আলোচনায় আসবো, এবং যেটা আমরা আলোচনা করছিলাম ম্যাম, যে মায়োটনিক ডিস্ট্রফি, এই ধরনের শারীরিক সমস্যার কি ট্রিটমেন্ট রয়েছে এনবিপিতে, যদি একটু দর্শকদেরকে জানান। মায়োটনিক ডিস্ট্রফি বা আপনার মায়োটনিক ডিস্টোনিয়া
তারপর আপনার মায়োলোপ্যাথি, যে কোনো ধরনের আপনার এই যে মাসেলের যে এই সমস্যাগুলো, তার কিন্তু চিকিৎসাটা একদম ইনিশিয়াল থেকে কিন্তু শুরু করার প্রয়োজন রয়েছে। নয়তো আস্তে আস্তে আপনার কিন্তু এই যে মাসেলগুলো, সেগুলো আপনার যত তার কর্মক্ষমতা কমে যাবে, উইক হয়ে যাবে, তত কিন্তু সেটা আপনার আস্তে আস্তে শুকিয়ে যাবে। মানে আপনি দেখবেন আপনার হাত পা, আপনার শরীর আস্তে আস্তে সেটা আপনার শুকিয়ে যাচ্ছে সম্পূর্ণ, সরু সরু আপনার হাত পা একদম হয়ে যাচ্ছে, আপনার যা বডি তার তুলনায় হাত পা একদম সরু সরু হয়ে যাচ্ছে। তো এগুলো আপনার একদম ইনিশিয়াল থেকে, যে যখনই আপনার ধরুন মাসেলে ক্র্যাম্প হচ্ছে, মাসেলের মধ্যে আপনার ব্যথা হচ্ছে, বা আপনার মনে হচ্ছে না আমার হাত পা সরু হয়ে যাচ্ছে, তখন থেকেই চিকিৎসাটা করার প্রয়োজন রয়েছে। আর আয়ুর্বেদের মধ্যে সবচেয়ে সুন্দর যে একটা চিকিৎসা রয়েছে এই মায়োটনিক ডিস্ট্রফির জন্য, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি। পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে আপনার এই যে মাসেলগুলো যে উইক হয়ে যাচ্ছে, সেটাকে আপনার ঠিক করা সম্ভব রয়েছে। বা আপনার যে মাসেলটা আপনার ক্ষয় পেয়ে গেছে, সেটা হয়তো আপনার আর ফিরে আসবে না, কিন্তু এর থেকে বেশি যাতে আপনার ক্ষয় না হয় বা আপনাদের রিবিল্ড যাতে হয়, তার জন্য কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপির একটা খুব সুন্দর একটা অবদান রয়েছে, খুব সুন্দর একটা জায়গা রয়েছে। তার পাশাপাশি ওরাল মেডিকেশন তো অবশ্যই রয়েছে, কারণ আপনার দু ধরনের চিকিৎসা করতে হবে, সংশোধন এবং সংশমন। সংশোধন চিকিৎসা হচ্ছে আপনার পঞ্চকর্মা থেরাপি, যেটা আপনার বডি থেকে ডিটক্সিফিকেশন করবে, আপনার বডির মধ্যে যে টক্সিনগুলো রয়েছে সেটাকে বার করবে। আর সংশমন চিকিৎসা হচ্ছে আপনার ওরাল মেডিকেশন, যেটা আপনার প্রত্যেকটা আপনার মাসেলগুলোকে বা আপনার যে জেনেটিক্স চেঞ্জ রয়েছে সেগুলোকে একটা সমান প্যারালাল পর্যায়ে নিয়ে আসবে। তো এই দু ধরনের চিকিৎসা যদি আপনার পাশাপাশি চলতে থাকে, তাহলে আপনার এই ডিস্ট্রফির সমস্যা একদম ইজিলি আপনার সেরে যেতে পারে। খুব যদি আপনার অনেক দিনের সমস্যা হয়ে যায়, যে আপনার ক্রনিক হয়ে গেছে এই সমস্যাটি, অনেক দিন ধরে সমস্যাটি রয়েছে, তাহলে আমি বলবো একটু আপনাকে সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এটা নিয়ে হতাশ হয়ে গেলে একদমই হবে না। আমি প্রচুর পেশেন্ট এরকম দেখে থাকি, ডিস্ট্রফি, মাসেল ডিস্ট্রফির পেশেন্ট রয়েছে, যারা খুব তাড়াতাড়ি হতাশ হয়ে যাচ্ছে যে কি হবে, হাত পা তো সরু হয়ে যাচ্ছে, আমি কিছু ধরে রাখতে পারছি না, জোর পাচ্ছি না। হতাশ হওয়ার এখানে কোনো জায়গা নেই। চিকিৎসাটা সঠিকভাবে করবেন, তাহলেই আপনার সমস্যার সমাধান কিন্তু আপনার হয়ে যাবে। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি অভিক বলছি, হুগলি থেকে। হ্যাঁ বলুন। আমি বলছি যে আমার একটু ইউরিন ইনফেকশন আছে, মানে পেটটা ক্লিয়ার হয় না আর কি। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন, আর এই শারীরিক সমস্যাটা আপনার কত দিনের? 1 বছর ধরে হচ্ছে। আচ্ছা, আপনার ইউরিনে ইনফেকশন যে রয়েছে, কোনো ইউরিনের টেস্ট হয়েছিল তার জন্য? এমনি টেস্ট হয়েছিল, কিন্তু টেস্টেও ডাক্তার দেখেছিল, কিন্তু এবং আল্ট্রাসোনোগ্রাফিও করেছিল, ঠিক আছে, বলছিল এমনি কিডনির কোনো সমস্যা নেই, কিন্তু এমনি কোনো ওষুধ অ্যালকাহল দিয়েছিল, তাতেও কোনো রিমুভ হয়নি। আচ্ছা, তো আপনার যে ইউরিনে ইনফেকশন রয়েছে সেটা আপনি তাহলে জানতে পারলেন কি করে? রিপোর্ট যদি ভালো থাকে তাহলে তো ইনফেকশন নেই, না রিপোর্টে সমস্যা ছিল আপনার ইউরিনের রিপোর্টে? বলেছিল যে ইউরিন ইনফেকশন আছে, এটা বলেছিল। আচ্ছা আচ্ছা, দেখুন, যদি আপনার ইউরিনের ইনফেকশন থাকে, আপনাকে মেইনলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জল পর্যাপ্ত পরিমাণে আপনি খাবেন। সারাদিনে মোটামুটি 3 থেকে 3.5 লিটারের মতো জল খাবেন। আর যেখানে আপনি ইউরিন করছেন, স্পেশালি আপনার বাড়িতে যেখানে আপনি ইউরিন করছেন, ইউরিন করার পর ওই জায়গায় বেশি করে জল বা ডেটল, ফিনাইল ঢেলে দেবেন, যাতে ইনফেকশনটা বারে বারে আপনার মধ্যে না আসে বা আপনার থেকে আপনার বাড়ির লোকের মধ্যে যাতে না হয়। এইবার আপনার ইউরিন ইনফেকশন যদি বারবার যদি আপনার ইউরিনের ইনফেকশন হয়, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার ইউরেথ্রা বা ইউনারি ব্লাডার বা কিডনি, তার মধ্যে একটা সমস্যার সৃষ্টি করতে পারে। তো একটু আপনার হাইজিন মেনটেন করতে হবে, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। যদি পাবলিক টয়লেট আপনাকে ইউজ করতে হয়, সেটাও কিন্তু আপনাকে সাবধানে ইউজ করতে হবে। আর যদি আপনার তারপরও এই সমস্যাগুলো থেকে যায়, যে না এত কিছু মেনটেন করার পরেও আমার সমস্যাটা বারে বারে হচ্ছে বা থেকে যাচ্ছে, তাহলে আমি আপনাকে বলবো যে একটুখানি আপনার যা রিপোর্টস গুলো এতদিন হয়েছে বা যা প্রেসক্রিপশন আপনার রয়েছে, সেগুলো নিয়ে একবার আপনি আমাদের চেম্বারে দেখা করবেন। যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি রয়েছে, সেখানে এসে দেখা করবেন। সমস্যার সমাধান অবশ্যই রয়েছে। খুব বড় সড়ো ইউরিনের ইনফেকশনের সমস্যা আমি বলবো না, কিন্তু যদি অনেক দিন ধরে ইনফেকশনটা আপনার থাকে বা বারে বারে রিকারেন্ট যদি হয়, সেটা কিন্তু আপনার কিডনিও নষ্ট করে দিতে পারে বা আপনার মূত্রথলিকেও কিন্তু নষ্ট করে দিতে পারে। তো একটু সচেতন থাকবেন, একটু আপনি প্রিকশনের মধ্যে থাকুন। তারপর প্রয়োজন হলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করবেন।
অনেক এমনি ধন্যবাদ। কি টেস্ট করতে আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। দেখুন, শরীর থাকলে কিন্তু শরীর খারাপ হবে, সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না কিংবা ভয় পেলেও চলবে না, সেই শরীর খারাপকে কিন্তু ঠিক করতে হবে। আর তার জন্যই কিন্তু এনবিপি নানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শের কিন্তু একান্ত প্রয়োজন। কারণ আপনি যদি সত্যি সত্যি চান যে একটু সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবেন, কিন্তু আগামী দিনটা খুব হেলদি লাইফস্টাইল লিড করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদের। কারণ আয়ুর্বেদই পারে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন প্রদান করতে, এবং যার জন্য কিন্তু আপনাদের মেন্টালি সুস্থ থাকাটাও ভীষণ দরকার। শারীরিক সমস্যা হলে আমরা কিন্তু অনেকটাই মেন্টালিও কিন্তু ডিসেবল হয়ে পড়ি, আমাদের কিন্তু আগামী কাজকর্মের জন্য আমরা কোনো রকম মনোসংযোগ করতে পারি না, এবং তার জন্যই কিন্তু এনবিপি নানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শ ভীষণ প্রয়োজনীয়। আমাদের আজকের মতন অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।